সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো, বাসাতে নিরাপদে আছো। আমরা আবার অনলাইন ক্লাসে ফিরে আসছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। যথারীতি তোমাদের সাথে আছি জেবিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, এমসি কলেজ, সিলেট। তো আজকে আমরা দেখব যে আমরা কিন্তু বাজার ভারসাম্যের অধ্যায়ে ছিলাম। আজকে আমরা দেখব যে বাজার ভারসাম্যের উপরে করারোপের প্রভাব। যদি বাজারে সরকার যদি ট্যাক্স আরোপ করে উৎপাদিত দ্রব্যের উপর, তাহলে বাজারে ভারসাম্যর ক্ষেত্রে কোন ধরনের প্রভাব পড়বে। তাহলে এই প্রশ্নটা দেখার আগে আমরা দেখে নেব যে ট্যাক্স কাকে বলে। তো স্বাভাবিক নিয়মে ট্যাক্স হচ্ছে কি? ট্যাক্স হচ্ছে সরকারকে জনগণ যে অর্থটা কোনো ধরনের বিনিময়ের প্রত্যাশা না করে সরকারকে যে অর্থ দিতে জনগণ বাধ্য থাকে, সেটাই হচ্ছে ট্যাক্স বা কর। অর্থাৎ জনগণ সরকারকে যে অর্থটা দিতে বাধ্য থাকে এবং যার বিনিময়ে কোনো কিছু পাওয়ার প্রত্যাশা করবে না, সেটাই হচ্ছে ট্যাক্স বা কর। তো সাধারণত ট্যাক্স হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর। তো সরকার উৎপাদিত পণ্যের উপর পরোক্ষভাবেই ট্যাক্স আরোপ করে। তার মানে পরোক্ষ করটা উৎপাদিত দ্রব্যের উপর সরকার দুইভাবে ট্যাক্স আরোপ করতে পারেন। একটা হচ্ছে একক কর, যাকে বলা হয় ইউনিট ট্যাক্স, আর একটা হচ্ছে মূল্যানুপাতিক কর বা বিক্রয় কর বা শতকরা কর, সেটা হচ্ছে অ্যাড ভ্যালোরাম ট্যাক্স। তাহলে আমরা দেখে নিচ্ছি যে একক কর কী বা ইউনিট ট্যাক্স কী। ইউনিট ট্যাক্স হচ্ছে কোনো রকম দ্রব্যমূল্য যাই হোক না কেন, প্রতি একক দ্রব্যের উপর যে ট্যাক্সটা আরোপ করা হয়, প্রতি একক দ্রব্যের উপর যে ট্যাক্স আরোপ করা হয়, সেটাই হচ্ছে একক কর বা ইউনিট ট্যাক্স। এখানে দেখো একটা উদাহরণ, যেমন 1 ডজন কলার উপর 3 টাকা কর ধার্য করা হলে তা হচ্ছে কি একক কর বা ইউনিট ট্যাক্স। আর মূল্যানুপাতিক কর হচ্ছে প্রতি একক দ্রব্যের উপর নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স আরোপ না করে যদি দ্রব্যের মূল্যের উপর ট্যাক্স আরোপ করা হয়, তাহলে সেই ট্যাক্সটাকে বলা হয় মূল্যানুপাতিক কর বা কি অ্যাড ভ্যালোরাম ট্যাক্স। অর্থাৎ একটা ফ্রিজের মূল্য যদি, এখানে আমরা দেখো যে ফ্রিজের মূল্যের উপর 13% কর ধার্য করা হলে তা হবে কি বিক্রয় কর বা মূল্যানুপাতিক কর। অর্থাৎ একটা ফ্রিজের মূল্য যদি 1 লক্ষ টাকা কিংবা 70,000 টাকা হয়, সাপোজ 70,000 টাকা কিংবা 1 লক্ষ টাকা হয়, এক্ষেত্রে যদি সেই টাকার মোট মূল্যের উপর 13% বা 13% ট্যাক্স আরোপ করা হয়, সেই ট্যাক্সটাই হচ্ছে মূল্যানুপাতিক কর। তাহলে আমরা কি বুঝলাম? একক কর হচ্ছে প্রতি একক দ্রব্যের উপর যে ট্যাক্সটা আরোপ করা হয়, আর মূল্যানুপাতিক কর হচ্ছে দ্রব্যটির মূল্যের উপর যে ট্যাক্স আরোপ করা হয়, সেটাই হচ্ছে মূল্যানুপাতিক কর। এখন দেখো আমাদের একটা এক্সাম্পল আছে, একটা বাজার মডেল আছে। একটা বাজার মডেল দেয়া আছে, সেই বাজার মডেলের উপর ভিত্তি করে আমরা এই প্রশ্নগুলির সলভ করব। এখানে বাজার মডেল হচ্ছে কিউডি সমান, কিউডি ইকুয়াল টু হচ্ছে 24 মাইনাস 2p, কিউএস ইকুয়াল টু হচ্ছে -5 প্লাস 7p। তারপর হচ্ছে ভারসাম্য অবস্থায় আমরা জানি কিউডি ইকুয়াল টু কিউএস হয়। তাহলে আমাদের একটা বাজার মডেল দেয়া আছে, সেই বাজার মডেলের মধ্যে কি করতে হবে? যদি ট্যাক্স আরোপ করা হয়, তাহলে আমাদের বাজার ভারসাম্যের মধ্যে বাজার ভারসাম্যের উপর কোন ধরনের বা বাজার ভারসাম্যে কোন ধরনের প্রভাব পড়বে, সেটা আমরা একটু দেখব। প্রথমে যে প্রশ্নটা দেখো, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। এটা আমরা এর আগের স্লাইডগুলিতে, এর আগে যখন আমরা ক্লাস নেই সেই ক্লাসগুলোতেও আমরা কিন্তু করে আসছি। কাজে ভারসাম্য দাম এবং পরিমাণ আমরা প্রত্যেকে বের করতে পারবো। এরপরের প্রশ্ন হচ্ছে, সরকার একক প্রতি বা প্রতি একক দ্রব্যের উপর যদি 3 টাকা কর আরোপ করে, তাহলে ভারসাম্য দাম এবং পরিমাণ কত হবে? এরপরের প্রশ্ন হচ্ছে, ভারসাম্য দাম ও পরিমাণের কীরূপ পরিবর্তন হবে এবং উক্ত করের কতটুকু ক্রেতা ও বিক্রেতা বহন করবে? তাহলে এই মডেল, বাজার মডেল যে প্রদত্ত যে একটা বাজার মডেল আছে, এই মডেলের উপর ভিত্তি করে আমরা এই প্রশ্নগুলির সমাধান করব। প্রথমে আমরা কি করব? প্রথমে আমাদেরকে ভারসাম্য দাম এবং পরিমাণ, যখন ট্যাক্স আরোপ করা হয়নি, ট্যাক্স আরোপ করার পূর্বের স্বাভাবিক অবস্থায়
ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করব। তাহলে আমরা আজকে এই মডেলটা আমরা এখন সমাধান করব। আচ্ছা, এখন দেখো দেওয়া আছে কি সমাধানে দেখো তোমরা বাসায় আমার সাথে সাথে তোমরা খাতায়ও অঙ্কটা করে নিবে। দেখো যে কিউডি সমান হচ্ছে কি 24 - 2p, কিউএস ইকুয়ালটা হচ্ছে -p + 7p। এক্ষেত্রে আমরা একটু দ্রুত যাচ্ছি কারণ আমরা এই অঙ্কটার অনেক আগেই সমাধান করে ফেলছি, মানে এই ধরনের অনেকগুলি অঙ্ক আমরা অলরেডি করে ফেলছি। আচ্ছা, তাহলে বাজারের ভারসাম্যের শর্ত অনুসারে কিউডি ইকুয়ালটা হচ্ছে কিউএস। তাহলে কিউডির মান হচ্ছে, কিউডি মানে কি হচ্ছে চাহিদা অপেক্ষক, আর এটা হচ্ছে কিউএস হচ্ছে এটা হচ্ছে যোগান অপেক্ষক। তাহলে চাহিদা অপেক্ষকের জায়গায় আমরা চাহিদা অপেক্ষকের মান 24 - 2p এটি বসিয়ে দিলাম, আর এদিকে কিউএস ইকুয়াল টু যে ফাংশনটা আছে সেই ফাংশনের মান আমরা সমান চিহ্ন ডান দিকে বসিয়ে দিলাম। এখন ইকুয়েশনের স্বাভাবিক নিয়ম অনুসারে যদি সমীকরণের সমাধান করতে হয় তাহলে কি করতে হবে, সংখ্যাগুলিকে একদিকে আর হচ্ছে এই যে 2p মানে স্বাধীন চলক যে চলকটির মান আমরা বের করব সেটা হচ্ছে একদিকে নিতে হবে। তাহলে দেখো আমি পিগুলি সমান চিহ্নর বা দিকে নিয়ে আসছি। তাহলে সমান চিহ্নর যখন ডান বা বাম দিক যখন সংখ্যাগুলি যায় বা যেই আমরা যে অঙ্কটা করব তখন যে চিহ্নগুলি থাকে সেই চিহ্নগুলির পরিবর্তন হয়, এটা আমরা জানি। তাইলে দেখো এখানে -2p, তারপর সমান চিহ্ন ডান দিক থেকে -7pটা এখানে নিয়ে আসলাম, এটা মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেল, ইকুয়াল টু -5 জায়গায় রইল। তারপর হচ্ছে কি এই যে 24 প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তারপর হচ্ছে -2p -9p হচ্ছে -2p এবং -7p ইকুয়ালটা হচ্ছে -9p। এই দুইটা যদি যোগ করি তাহলে কি হয় 9p হয়, ইকুয়াল টু হচ্ছে -5 এবং -24 দুইটা যোগ করলে হচ্ছে -29। তাহলে দুই দিকে মাইনাস চিহ্ন যদি থাকে তাহলে দুইটা মাইনাস চিহ্ন বাদ দেওয়া যায়। তাহলে 9p সমান হচ্ছে 29, আর p সমান তাহলে কি হবে 29কে 9 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে দেখো 3.22 আসে। এই p সমান যে 3.22, এই 3.22টাই হচ্ছে কি আমার ভারসাম্য দাম। তাহলে আমরা ভারসাম্য দামটা পেয়ে গেছি। এবার আমরা কি করব, এই ভারসাম্য পির মান যদি আমরা যে কোনো একটা সমীকরণে এই যে চাহিদা অপেক্ষক কিংবা এই যোগান অপেক্ষক যে কোনো একটা অপেক্ষকে বসিয়ে দেই তাহলে কি হবে, আমরা ভারসাম্য পরিমাণটা পেয়ে যাব। ধরে নেই যে কিউডি সমান, আমরা যদি ধরে নেই যে কিউডি সমান কিউএস সমান হচ্ছে কিউ, তাহলে কি হবে যে কিউ সমান হচ্ছে আমরা কি জানি, আমরা জানি যে পির মানটা যে কোনো সমীকরণে বসানো যাবে। এটা চাহিদা অপেক্ষকে বসাতে পারবো অথবা যোগান অপেক্ষকেও বসাতে পারবো। তো আমরা ভারসাম্য অবস্থায় কিন্তু জানি যে কিউডি সমান কিউএস সমান হচ্ছে কিউ। তাহলে কিউ সমান আমরা কি লিখতে পারি 24 মাইনাস হচ্ছে 2p। এটা কিন্তু কিউডি সমান ছিল আমাদের বাজার মডেলে চাহিদা অপেক্ষক। এখানে চাহিদা অপেক্ষকে পির মান আমি বসিয়েছি। দেখো কিউ সমান হচ্ছে 24 মাইনাস 2p। এখানে দেখো পরের লাইনে দেখো কি করছি, এখানে পির মান আমরা ভারসাম্য দাম কত ছিল 3.22, এর পির মান আমরা এখানে বসিয়ে দিলাম পির জায়গায়। তাহলে পরের লাইনে দেখো 24 ঠিক আছে, মাইনাস 2 দিয়ে এই ব্র্যাকেটের 3.22কে গুণ করলে আসে কি 6.44। তাহলে কিউ সমান কি আসে, কিউ সমান আসে 24 মাইনাস হচ্ছে 6.44, তাহলে কত আসে 17.5 আসবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 5 এরকম আসতে থাকবে, তখন আমরা এটাকে 5.6 লিখতে পারি। হ্যাঁ, তার যে কিউ সমান যে 17.56 আসলো সেটা কি, সেটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল যে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ বের করো, তাহলে ভারসাম্য দাম কত বের হয়েছে, দাম বের হয়েছে 3.22 আর ভারসাম্য পরিমাণ বের হয়েছে 17.56। তাহলে প্রথম প্রশ্নের সমাধান আমরা পেয়ে গেছি। আচ্ছা, এবার আমরা দেখব যে পরের প্রশ্ন ছিল সরকার যদি প্রতি একক দ্রব্যের উপর 3 টাকা ট্যাক্স আরোপ করে অথবা কর আরোপ করলে কি বাজারের ভারসাম্যের কোন ধরনের ইফেক্ট পড়ে। অর্থাৎ সরকার যদি ট্যাক্স আরোপ করে, উৎপাদিত দ্রব্যের উপর যখন ট্যাক্স আরোপ করা হয় তাহলে ট্যাক্সটা কার উপর পড়ে, উৎপাদনকারী বা বিক্রেতার উপর পড়ে। এক্ষেত্রে আমরা যারা বাজারে ক্রয় করতে যাই কিংবা আমরা যারা ক্রেতা সেটা
আমাদের উপর না, সেটা হচ্ছে কি আমাদের যে চাহিদা রেখাটা, এক্ষেত্রে আমাদের চাহিদা রেখার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমাদের চাহিদার কোনো, সরকার যদি প্রতি একক দ্রব্যের উপর 3 টাকা হারে কর আরোপ করলে চাহিদার কোনো পরিবর্তন হবে না, কিন্তু যোগানের পরিবর্তন হবে। এক্ষেত্রে একটা নতুন যোগান সমীকরণ আসবে। নতুন যোগান সমীকরণ সমান কি, অর্থাৎ যোগানের ক্ষেত্রে উৎপাদনকারীর ক্ষেত্রে যে দামটা ছিল, উৎপাদনকারী প্রথমে মনে করি যে দামে বিক্রি করতো সেই দাম থেকে তার উপর যখন ট্যাক্স আরোপ করা হয় সেই ট্যাক্সের যে টাকাটা, সেই টাকাটা মাইনাস হবে। হ্যাঁ, তাইলে আমাদের কি, আমাদের যোগান সমীকরণ কি ছিল, -5 প্লাস কি 7p ছিল। তাহলে এখানে 3 টাকা ট্যাক্স আরোপ করা হলো কি প্রতি একক দ্রব্যের উপর। প্রতি একক দ্রব্যের উপর যখন ট্যাক্স আরোপ করা হয় সেটাকে উৎপাদনকারী সেটা গ্রহণ করে, সেই উৎপাদনকারী তার 7p ছিল, সেই p থেকে 3 টাকা মাইনাস করে দিল। হ্যাঁ, এখন দেখো নতুন, এক্ষেত্রে চাহিদার কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র যোগানের পরিবর্তন হয়। তো নতুন যোগান সমীকরণ এক্ষেত্রে আসবে, আমাদের চাহিদা সমীকরণ পূর্বেরটাই থাকবে। তাহলে নতুন যোগান সমীকরণ হচ্ছে, দেখো কিউএসটি, এখন টি কেন হলো, ওই যে ট্যাক্স আরোপ করার জন্য নতুন যোগান সমীকরণ। হ্যাঁ, -5 + 7 ব্র্যাকেটও p -3, আর 3টা হচ্ছে এই যে ট্যাক্স 3 টাকা। পরের লাইনে দেখো -5 প্লাস এই 7 দিয়ে ভিতরের এটাকে গুণ করা, তাহলে 7p প্লাস মাইনাস তারপর হচ্ছে 7 3 কত 21, মানে 21। তাইলে এখন আমরা কি করব, দেখো -5 এবং -21, তাইলে কি আসে -26 প্লাস হচ্ছে 7p। তাহলে -26 প্লাস 7p, এটা হচ্ছে আমাদের কি নতুন যোগান সমীকরণ। আচ্ছা, তাহলে যোগান সমীকরণটা কি, আমাদের একটা নতুন যোগান সমীকরণ আসলো ট্যাক্স আরোপ করার পর। তো এখন আমাদের চাহিদার যে সমীকরণ ছিল, চাহিদার যে অপেক্ষকটা ছিল, সেই অপেক্ষকটা কিন্তু, বা চাহিদার যে সমীকরণ ছিল সেই চাহিদার সমীকরণ পূর্বেরটাই আছে। তাইলে দেখো কিউডিটি ইকুয়াল টু কিউএসটি ইকুয়াল টু কী হবে, যোগানের ক্ষেত্রে যখন ট্যাক্স আরোপ করা হলো তখন চাহিদার কোনো পরিবর্তন হলো না, চাহিদা অপেক্ষক সেই আগেরটাই বসলো, 24 - 2p ইকুয়াল টু এই যে নতুন যোগান সমীকরণ -26 প্লাস 7p। এক্ষেত্রে আবার আমরা যখন ট্যাক্স আরোপ করা হয় তখন আমাদের কি করতে হবে, ট্যাক্স আরোপ করার পরে যে নতুন যোগান সমীকরণ আসে সেই নতুন যোগান সমীকরণ এবং পূর্বের কি চাহিদার যে সমীকরণ, দুইটাকে ভারসাম্যের শর্ত অনুসারে আবার বসিয়ে আবার নতুন করে ভারসাম্য দাম এবং পরিমাণ আমরা বের করব। তাহলে দেখো ভারসাম্য, যখন ট্যাক্স আরোপ করার পরে নতুন ভারসাম্য অবস্থায় দেখো কিউডিটি ইকুয়াল টু কিউএসটি, কিউডিটির ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই ট্যাক্স আরোপ করার পরেও। তাইলে আগেরটাই আসলো 24 - 2p ইকুয়াল টু হচ্ছে ট্যাক্স আরোপ করার পর নতুন যোগান সমীকরণ, এই যে -26 প্লাস হচ্ছে 7p, যে এখানে আমরা এখান থেকে এটা নিয়ে আসছি। তাহলে দেখো এই সমীকরণের এখন আমরা যদি সমাধান করি, এখান থেকে পির মান আমাদেরকে বের করতে হবে। তো পির মান যদি আমরা বের করি তাহলে দেখো যে -2p আর এই যে প্লাস 7p, এটাকে যদি আমি সাইড চেঞ্জ করি, অর্থাৎ আমি একবারে করে নিয়েছি, একটা লাইন এখানে বাদ দিয়ে দিয়েছি, তোমরা খাতায় লাইনটা করে নিবা যে -2p সমান চিহ্নর বাঁদিকে যদি প্লাস 7p আসে তাহলে এটা -7p হবে। তাহলে -2p -7p কি আসবে, -9p, -26 আর এই যে 24, এটা যদি এদিকে আসে তাহলে এটাও হবে -24, তাহলে -26 -24 কি হবে, -50, তাহলে -9p এবং -50। হ্যাঁ, তোমরা বাসার খাতায় আমার সাথে সাথে তোমরা করে নেবে। তাহলে দেখো দুই দিকে মাইনাস চিহ্ন বাদ দেওয়া যায় আমরা জানি। তো 9p সমান কি আসে, এদিকে 50, আমি যদি পরের লাইনে p সমান কী বের করতে হবে, p সমান 50, এরপরেও একটা লাইন আমি বাদ দিয়ে দিছি, দেখো এখানে p সমান আমরা বের করব কি 50 ভাগ হচ্ছে 9, তাইলে 50কে যদি 9 দিয়ে ভাগ দিই তাহলে আসবে কি 5.56। আচ্ছা, ট্যাক্স আরোপ করার পর এই যে 5.56 আসলো, এটা হচ্ছে ট্যাক্স আরোপ করার পর ভারসাম্য দাম। তাহলে আমরা জানি কি ট্যাক্স আরোপ করার পূর্বের ভারসাম্য দাম ছিল কত, p সমান ছিল 3.22। এখন যখন ট্যাক্স আরোপ করা হলো তখন দেখো ভারসাম্য দামটা বেড়ে গেছে 5.56, বা ট্যাক্স আরোপ করার পূর্বে ছিল ভারসাম্য দাম 3.22 আর ট্যাক্স আরোপ করার পর হচ্ছে ভারসাম্য দাম 5.56। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে কি
ট্যাক্স আরোপ করার পরে বাজারের ভারসাম্য দাম আমরা বের করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে ভারসাম্য পরিমাণ বের করা। এখন দেখো আমরা পির যে মানটা পেলাম যে 5.56, এই পির মানটা 5.55 এরকম ছিল, এটাকে 5.56 লিখে নিয়েছি অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ, কিউডিটি আমরা যদি ধরে নেই বা মনে করি কিউডিটি সমান কিউএসটি, ভারসাম্য অবস্থায় কি হয় কিউটি। হ্যাঁ, কিউটি কেন আসলো? এখন ট্যাক্স আরোপ করার জন্য। এখন যদি এই যে পির মান পেলাম, সেই পির মানটা আমরা কি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব, অর্থাৎ চাহিদা সমীকরণ, চাহিদার অপেক্ষক কিংবা যোগানের যে অপেক্ষক দেয়া আছে সেই দুইটা সমীকরণের যে কোনো একটিতে এই পির মানটা আমরা বসিয়ে দেব। তো এখানে দেখো আমরা কি করছি, এই যে চাহিদা সমীকরণ আছে, যে চাহিদা 24 - 2p ছিল, এই সমীকরণে আমি পির মান বসিয়ে দিয়েছি। এখানে 24 - 2p, পির জায়গায় দেখো লিখে নিয়েছি 5.56। হ্যাঁ, তারপরের লাইন দেখো 24 জায়গায় রয়ে গেছে, তারপর হচ্ছে মাইনাস এই 2 দিয়ে ব্র্যাকেটের 5.56কে গুণ করো, গুণ করলে কি আসে দেখো 11.12 আসে। তাহলে এই 24 থেকে এই 11.12 যদি মাইনাস করি তাহলে আমার থাকবে কি, সেটা হচ্ছে 12.88। এটা কি সমান বের হলো? কিউটি সমান, অর্থাৎ এই যে কিউটি সমান 12 কত বের হলো? 12.88। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি ভারসাম্য পরিমাণ। এই ভারসাম্য পরিমাণটা হচ্ছে কি ট্যাক্স আরোপ করার পরের বাজার ভারসাম্যের পরিমাণ। ট্যাক্স আরোপ করার পূর্বে আমার বাজার ভারসাম্যর পরিমাণ কত ছিল? ভারসাম্য পরিমাণ ছিল 17 পয়েন্ট সামথিং। হ্যাঁ, 17 এই যে দেখো 17.56 অথবা 555 এরকম অনেক সংখ্যা ছিল, যেটাকে আমরা 56 অ্যাপ্রক্সিমেটলি লিখে নিয়েছিলাম, যে 17.56 ছিল আমার ভারসাম্য বের করার, ট্যাক্স আরোপ করার পূর্বের বাজারের ভারসাম্য পরিমাণ। আর ট্যাক্স আরোপ করার পরে হচ্ছে 12.88। তাইলে বাজারে ট্যাক্স আরোপ করার পূর্বে বাজারের ভারসাম্য দাম এবং পরিমাণ, এবং ট্যাক্স আরোপ করার পর বাজারের ভারসাম্যের দাম এবং পরিমাণ আমরা বের করে নিয়েছি। এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, দেখো যে এক্ষেত্রে ভারসাম্যের দামেরই কতটুকু পরিবর্তন হলো, কিংবা ভারসাম্যের চাহিদার পরিমাণে কতটুকু পরিবর্তন হলো। তাহলে পরিবর্তন, দামের পরিবর্তন, দাম দেখো পি সমান সমান আমরা যেটা লিখতে পারি, যে যদি আমরা বলি যে ভারসাম্য দামের পরিবর্তন, পি সমান যদি আমরা লিখি কি পিটি মাইনাস পিটি, পিটি কি পিটি মাইনাস হবে পি। পিটি কি? এই যে ট্যাক্স আরোপ করার পরে যে ভারসাম্য দামটা, যে পরিবর্তিত যে দামটা আসলো, সেই দাম থেকে কি করতে হবে, আমার ট্যাক্স আরোপ করার পূর্বের যে ভারসাম্য দামটা ছিল সেই দামটাকে মাইনাস করতে হবে। তাইলে আমরা বুঝতে পারবো যে দামের কতটুকু পরিবর্তন হলো। তাহলে এক্ষেত্রে কতটুকু পরিবর্তন হলো, দেখো ট্যাক্স আরোপ করার পরে হচ্ছে দাম কতটুকু 5.56। আমরা কিন্তু এটা এর আগের স্লাইডে বের করে আসছি, যে ট্যাক্স আরোপ করার পর ভারসাম্য দাম, ট্যাক্স আরোপ করার পরে হচ্ছে ভারসাম্য দাম 5.56, আর এই দামটা হচ্ছে ট্যাক্স আরোপ করার পূর্বের দাম। ট্যাক্স আরোপ করার পূর্বের বাজারের ভারসাম্য দাম ছিল 3.22। তাইলে 5.56 থেকে 3.22 বাদ দিলে যে দামটা পাওয়া যাবে, এখানে আমরা যে কি পেলাম 2.34। এই 2.34টা হচ্ছে কি ভারসাম্য দামের পরিবর্তন। অর্থাৎ বাজারে যদি আমরা ট্যাক্স আরোপ করি তাহলে আমার বাজারের উপর কোন ধরনের প্রভাব পড়তেছে, বাজারের কি হচ্ছে, দেখা গেল যে দামটা বেড়ে যাচ্ছে। আগের ভারসাম্য দাম ছিল 3.22, ট্যাক্স আরোপ করার পরে সেই দামটা হয়ে গেল 5.56। তাহলে দামের পরিবর্তন হচ্ছে 5.56 থেকে যদি আমরা আগের ভারসাম্যের পূর্বের দাম, ট্যাক্স আরোপ করার পূর্বের ভারসাম্য দামটা মাইনাস করি, তাহলে এখানে যে আমরা যে দামটা দেখালাম যে 5.56 হচ্ছে ট্যাক্স আরোপ করার পরের বাজার ভারসাম্যের, যখন বাজার ভারসাম্যের উপর ট্যাক্স আরোপ করা হয়, এই অবস্থায় ভারসাম্য ট্যাক্স আরোপ করার পরের ভারসাম্য দাম থেকে ট্যাক্স আরোপ করার পূর্বের ভারসাম্য দামটা বিয়োগ করার পর যে দামটা বের হলো 2.34, সেটাই হচ্ছে আমার দামের পরিবর্তন। তাহলে আমরা কি বুঝলাম, ট্যাক্স আরোপ করলে বাজারের ভারসাম্য দামটা কি হয়, বেড়ে যায়। কতটুকু বেড়ে গেছে, এখানে 2.34 পরিমাণে দামটা আগের চেয়ে বেড়ে গেছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে চাহিদার পরিবর্তন, ভারসাম্য চাহিদার কতটুকু পরিবর্তন হলো, ট্যাক্স আরোপ করার পরে আমরা কিন্তু কি পেলাম, ট্যাক্স আরোপ করার পরে দেখো আমরা দাম ভারসাম্য যে পরিমাণ, যে
বাজারে ভারসাম্যের যে চাহিদার পরিমাণটা পেলাম বা যোগানের পরিমাণটা যে ভারসাম্য পরিমাণটা পেলাম সেটা হচ্ছে 12.88। এখানে দেখো এই যে এটা হচ্ছে পরিবর্তন চিহ্ন বা চেঞ্জ চিহ্ন, যে এখানে দেখো কিউটি অর্থাৎ ট্যাক্স আরোপ করার পরে বাজারের যে ট্যাক্স আরোপ করার পর বাজারের ভারসাম্যের পরিমাণ মাইনাস হচ্ছে ট্যাক্স আরোপ করার পূর্বের ভারসাম্য দাম ভারসাম্য পরিমাণ। হ্যাঁ, তাইলে ট্যাক্স আরোপ করার পরের ভারসাম্য পরিমাণ হচ্ছে 12.88। এটা থেকে মাইনাস করতে হবে কি ভারসাম্য, আমরা ট্যাক্স আরোপ করার পূর্বে যে ভারসাম্য পরিমাণটা ছিল আমরা আগের যে স্লাইডে পেয়ে আসছি সেই 17.56। তাহলে দেখো আমরা যদি এই 12.88 থেকে 17.56 মাইনাস করি তাহলে কি আসবে, তাহলে কি আসছে কি মাইনাস 4.86। এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে ট্যাক্স আরোপ করার পরে বাজারে কি হচ্ছে চাহিদার পরিমাণটা আগের চেয়ে কমে গেছে। কতটুকু কমে গেছে, এই 4.68 পরিমাণে কমে গেছে। অর্থাৎ বাজার ভারসাম্যে ট্যাক্স বাজারে যদি ট্যাক্স আরোপ করা হয় তাহলে কি হয়, বাজারে যদি ট্যাক্স আরোপ করা হয় তাহলে কি হয় দামটা বেড়ে যায়, দ্রব্যের দামটা বেড়ে যায়। কিন্তু দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু চাহিদার পরিবর্তনও হচ্ছে। এক্ষেত্রে চাহিদার পরিমাণটা কি হচ্ছে কমে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে এবং চাহিদার পরিমাণটা কমে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু বাজারে যে ভারসাম্য ছিল সেই ভারসাম্য কিন্তু প্রাথমিক অবস্থায় যে ভারসাম্য ছিল সেই ভারসাম্য থাকবে না। সেই ভারসাম্যের না থাকার অর্থ হচ্ছে কি বাজারের কিসের পরিবর্তন হবে, দাম যদি বেড়ে যায় চাহিদার পরিমাণটা কমে যাচ্ছে এক্ষেত্রে ট্যাক্স আরোপ করার পরে। তার মানে কি আমার বাজারে আমাদের যে যোগান রেখাটা ছিল আমরা যদি চিত্রের মাধ্যমে সেটা ব্যাখ্যা করি, সেই প্রাথমিক অবস্থায় যে যোগান রেখা ছিল সেই যোগান রেখার বাঁ দিকে যোগান রেখা কিন্তু শিফট করবে। তোমরা বাসার খাতায় এটা প্র্যাকটিস করবে। তাহলে ট্যাক্স আরোপ করার পর আমাদের কি হয়, ট্যাক্স আরোপ করার পর ভারসাম্য দামের পরিবর্তন হয়, অর্থাৎ দামটা ভারসাম্য দামটা পূর্বের ভারসাম্য দামের চেয়ে বেড়ে যায় আর ভারসাম্য চাহিদার পরিমাণটা পূর্বের ভারসাম্য চাহিদার পরিমাণের চেয়ে কমে যায়। আচ্ছা, এরপরের প্রশ্ন যেটা ছিল যে পরের প্রশ্ন ছিল যদি এই অবস্থা হয় তাহলে বাজারে যদি এই অবস্থা হয় ট্যাক্স আরোপ করার ফলে তাহলে বিক্রেতা বা ক্রেতা কে কতটুকু বহন করবে। 3 টাকা যদি প্রতি একক দ্রব্যের উপর যদি 3 টাকা ট্যাক্স আরোপ করা হয় এর কতটুকু বিক্রেতা বহন করবে কিংবা কতটুকু ক্রেতা বহন করবে। আচ্ছা, তাহলে বলা যাচ্ছে এখানে দেখো যে অতএব বলা যাচ্ছে যে কর আরোপের ফলে ভারসাম্য দাম 2.34 টাকা বৃদ্ধি পেয়েছে, যেটা আমরা দেখলাম যে পূর্বের ভারসাম্য দাম থেকে দাম এবং ট্যাক্স আরোপ করার পরের ভারসাম্য দাম দুইটা বিয়োগ করার পর যে 2.34 টাকা আসলো। এক্ষেত্রে দেখা গেল যে ভারসাম্য দামটা বৃদ্ধি পেয়েছে এবং ভারসাম্য পরিমাণ 4.68 একক হ্রাস পেয়েছে। ভারসাম্য আগে ছিল কি, আগে ভারসাম্য পরিমাণটা ট্যাক্স আরোপ করার পূর্বে চাহিদার পরিমাণটা ভারসাম্য পরিমাণটা বেশি ছিল আর ট্যাক্স আরোপ করার পর ভারসাম্য পরিমাণটা কমে গেছে। সেই কমার মাত্রাটা হচ্ছে আমরা কি দেখলাম যে 4.68 একক হ্রাস পেয়েছে, সেটা আমরা আগের স্লাইডে দেখে আসছি। যেহেতু প্রতি একক দ্রব্যের জন্য করের পরিমাণ 3 টাকা, তাহলে কর আরোপের পূর্বের ভারসাম্য দাম কত ছিল 3.22। এটাও আমরা প্রথম স্লাইডে দেখে আসছি, প্রথম দিকে যখন আমরা ভারসাম্য দাম ট্যাক্স আরোপ করার পূর্বের যে ভারসাম্য দাম সেটা হচ্ছে 3.22 টাকা এবং কর আরোপ করার পরে হচ্ছে কি ভারসাম্য দাম হচ্ছে 5.56 টাকা। এটা আমরা এই সমাধান করে বের করেছি। এখন দেখো তাহলে উক্ত করের কতটুকু করদাতা এবং কতটুকু বিক্রেতা এবং ক্রেতা কে কতটুকু গ্রহণ করবে। এখন দেখো এই করের ক্রেতা গ্রহণ করবে কতটুকু, ক্রেতা গ্রহণ করবে হচ্ছে 5.56 মাইনাস হচ্ছে 3.22 যেটা 2.34। বাজারের যে দামটুকু ট্যাক্স আরোপ করার পর বাজারের যে দামের পরিবর্তন হলো সেই পরিবর্তন যতটুকু পরিবর্তন হলো সেই পরিবর্তনে টাকাটা কাকে বহন করতে হবে, ক্রেতাকে। আমরা যারা বাজারে ক্রয় করতে যাব আমরা হচ্ছি ক্রেতা বা ভোক্তা। তাহলে বাজারে যদি ট্যাক্স আরোপ করা হয় প্রতি একক দ্রব্যের উপর তাহলে আমাদের
প্রতি একক দ্রব্যের উপর ট্যাক্স আরোপ করার পরে বাজার ভারসাম্যের যে পরিবর্তন হয়, অর্থাৎ এক্ষেত্রে দামটা যদি বেড়ে যায় এবং যেতটুকু যে পরিমাণে দামটা বেড়ে যাচ্ছে সেই বাড়তি অংশটুকু আমাদেরকে, আমরা যারা ক্রেতা, এই ক্রেতাকে বহন করতে হবে। এই অঙ্কের মধ্যে দেখো, এই মডেল থেকে আমরা যা বের করলাম তার থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্যাক্সের করের কতটুকু অংশ, 2.34 টাকাটা 3 টাকার মধ্যেই কিন্তু 2.34 টাকাই বহন করতে হচ্ছে ক্রেতাকে। তাহলে বিক্রেতা কতটুকু বহন করবে? বিক্রেতা বহন করবে এই যে ট্যাক্সের 3 টাকা থেকে কি করছে, এই যে 2.34 যে টাকাটা বৃদ্ধি পেল, সেই টাকাটা যদি যেটা ক্রেতা বহন করলো, সেই ক্রেতার অংশটুকু বাদ দেই, ট্যাক্সের 3 টাকা থেকে ক্রেতার যে অংশ 2.34 টাকা বাদ দেই, তাহলে কি আসে, 0.66 টাকা আসে। সেই টাকাটা কে বহন করে? সেই টাকাটা বহন করবে হচ্ছে বিক্রেতা। তাহলে বাজার ভারসাম্যের ট্যাক্স আরোপ করার ফলে বাজারের যে কী ধরনের প্রভাব পড়তেছে, বাজারে প্রভাব পড়তেছে হচ্ছে ভারসাম্য দামের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং ভারসাম্য পরিমাণটা কমে যাচ্ছে। ভারসাম্য দাম যতটুকু বেড়ে যাচ্ছে, সেই বেড়ে যাওয়া অংশটাকে বহন করতেছে, সেটা হচ্ছে ক্রেতা বহন করবে। সেই ক্রেতা বহন করতেছে এখানে 2.34, আর ট্যাক্স ছিল প্রতি এককের উপর 3 টাকা। সেই 2.34 টাকা যদি 3 টাকা থেকে মাইনাস করি, তাহলে যে যা আসবে, অর্থাৎ 0.66 টাকা আসছে, সেই টাকাটাই বহন করবে হচ্ছে বিক্রেতা। এক্ষেত্রে সরকারের রাজস্ব আয় কত? এক্ষেত্রে সরকারের রাজস্ব আয় কত? তো সরকারের রাজস্ব আয় কত বের করতে হচ্ছে, টি সমান টি কিউ। ট্যাক্স কত? 3 টাকা। আর কিউটি সমান কত আসছে? ট্যাক্স আরোপ করার পরে বাজারের ভারসাম্য পরিমাণ কত আসছিল, সেই 12.88। আর টি হচ্ছে কি, ট্যাক্সের পরিমাণ, এই যে 3 টাকা, এই যে টি সমান কত, ট্যাক্স, টি সমান হচ্ছে ট্যাক্স, এই ট্যাক্স সমান হচ্ছে 3 টাকা। আর এই কিউটি সমান কি, কিউটি সমান হচ্ছে ট্যাক্স আরোপ করার পরের বাজারের ভারসাম্যের পরিমাণ। সেই ভারসাম্যের পরিমাণ ছিল 12.88। তাহলে 3 দিয়ে যদি 12.88কে গুণ করি, তাহলে দেখো আমাদের এই 38.64 আসবে। তাহলে এই যে 38.64, সেটা কি, সেটা হচ্ছে সরকারের রাজস্ব আয়। টি সমান টি ইন্টু কিউ, এটা হবে টি ইন্টু কিউ, অর্থাৎ টি কিউটি। টি মানে কি, ট্যাক্স, সরকারের যে ট্যাক্স বা রাজস্ব, সরকারের যে রাজস্ব, এই ট্যাক্সটা কি, সরকারের রাজস্ব আয়। রাজস্ব আয়ের মধ্যেই আমরা যে ট্যাক্স দিচ্ছি, সেটা সরকারের রাজস্ব খাতেই জমা হয়। তাইলে সরকারের ট্যাক্সের পরিমাণ বা রাজস্ব আয় কত হচ্ছে? এক্ষেত্রে সরকারের রাজস্ব হচ্ছে টি সমান টি ইন্টু টি কিউ টি, সমান লেখা যায় টি কিউ টি। এই টি হচ্ছে প্রতি একক দ্রব্যের উপর ট্যাক্স, আর এটা হচ্ছে ট্যাক্স আরোপ করার পরের বাজারের কি, ভারসাম্যের পরিমাণ। তাহলে এই ট্যাক্স প্রতি একক দ্রব্যের ট্যাক্স ছিল 3 টাকা, আর হচ্ছে ট্যাক্স আরোপ করার পরে বাজারের ভারসাম্য পরিমাণ কত ছিল? ভারসাম্য পরিমাণ ছিল 12.88 টাকা। তাহলে এটাকে গুণ দিলে আমরা পাচ্ছি 38.64 টাকা। এই 38.64 টাকা হচ্ছে কি, সরকারের রাজস্ব আয়। তাহলে আমরা দেখতে পেলাম যে বাজারে যদি ট্যাক্স আরোপ করা হয়, তাহলে কিন্তু বাজারের প্রথম ট্যাক্স আরোপ করার পূর্বে বাজারের যে ভারসাম্য দাম বা ভারসাম্য পরিমাণ থাকে, ট্যাক্স আরোপ করার পর সেই ভারসাম্য দাম এবং পরিমাণ থাকে না। এখানে দেখা যাচ্ছে ট্যাক্স আরোপ করার পর ভারসাম্য দামটা বেড়ে গেছে, কিন্তু ভারসাম্য পরিমাণটা কমে গেছে। তার অর্থ হচ্ছে কি, তার হচ্ছে বাজারে যদি আমরা এটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তাহলে দেখা যাবে আমাদের চিত্রটা যে প্রাথমিক অবস্থায় যে যোগান রেখা থাকে বাজার ভারসাম্যে, সেই যোগান রেখার বাঁ দিকে একটা যোগান রেখা উপরের দিকে শিফট করবে। এখন দেখো, তোমাদের জন্য একটা কাজ এখানে আমি দিলাম। আজকে একটা তোমাদের জন্য একটা কাজ হচ্ছে, তোমাদের একটা প্রবলেম দিয়ে দিলাম যে সরকার বিক্রেতার উপর যে কর আরোপ করেন, যদি সরকার বিক্রেতার উপর কর আরোপ করেন, তাহলে বাজার ভারসাম্যের উপর কোন ধরনের প্রভাব পড়বে তা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। আমি তোমাদের আজকে যে মডেলটা করিয়ে দিলাম, সেই মডেলে কি ছিল? মডেলে প্রথম প্রশ্ন ছিল যে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো। সেটা কি ছিল? স্বাভাবিক অবস্থায় বাজারের যদি মডেল দেয়া থাকে, এক্ষেত্রে কোনো ধরনের ট্যাক্স নাই, তাহলে ট্যাক্স আরোপ করার পূর্বে আমাদেরকে
প্রথম যে প্রশ্নটা যে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে সরকার যদি প্রতি একক দ্রব্যের উপর 3 টাকা ট্যাক্স আরোপ করে তাহলে বাজারে কোন ধরনের প্রভাব পড়বে বা বিক্রেতা এবং ক্রেতা, পরের প্রশ্ন, কে কতটুকু বহন করবেন এবং এক্ষেত্রে সরকারের রাজস্ব আয় কত হবে। তাহলে প্রত্যেকটা প্রশ্নেরই আমি সমাধান দেখে আসছি, সমাধান আমরা প্রত্যেকটা প্রশ্নেরই সমাধান আমরা করে আসছি এবং এই নিয়মে যদি অনেকগুলি অঙ্ক আসে তোমাদের বা যে কোনো অঙ্ক এই নিয়মের মধ্যে যে কোনো অঙ্ক তোমাদের এই নিয়মের মধ্যে দেয় তোমাদের পক্ষে করা সম্ভব হবে। কারণ আজকে যে অঙ্কটা আমি যে অঙ্কটা সমাধান করে দিলাম, যে বাজার মডেল থেকে আমরা যে প্রশ্নগুলি সমাধান করলাম, সেই অঙ্কটা যদি তোমরা বাসায় ভালোভাবে করো তাহলে একই নিয়মে এবং অনেকগুলি প্রশ্ন যদি তোমাদের থাকে, অনেকগুলি প্রবলেম থাকে, তাহলে সবগুলি প্রবলেমেরই সলভ করা তোমাদের পক্ষে সম্ভব। এবং এই প্রশ্নটাকে যদি আমরা বলি, আজকের যে প্রশ্নটা ছিল যে বাজার মডেল ছিল, সেই বাজার মডেল থেকে আমরা যা বের করলাম, ম্যাথমেটিক্যালি যা বের করে আসছি, তা যদি আমরা বলি গ্রাফিক্যালি দেখাও, তাহলে কি করতে হবে? গ্রাফিক্যালি আমাদের পক্ষে করাও সম্ভব। সেজন্য দেখো, সরকার যদি বিক্রেতার উপর ট্যাক্স বা কর আরোপ করেন তাহলে বাজার ভারসাম্যের উপর কোন ধরনের প্রভাব পড়বে তা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। আমরা কিন্তু দেখে আসছি যে বাজারে ট্যাক্স আরোপ করার পর বাজারে কি হচ্ছে, বাজারের ভারসাম্যের উপর প্রভাব পড়ে গেছে। কী ধরনের প্রভাব পড়ছে? যে বাজার ভারসাম্যের ট্যাক্স আরোপ করার পরে কি হচ্ছে, ভারসাম্য দামটা বেড়ে গেছে এবং ভারসাম্য পরিমাণটা কিন্তু কমে গেছে। সেই অবস্থাটা কিন্তু আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। এটা তোমাদের জন্য বাসার পড়া, তোমরা বাসায় এই হোমওয়ার্কটি করবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। পরীক্ষা যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে তখনই কিন্তু পরীক্ষা, বেশি দিন সময় তোমাদের হাতে থাকবে না, পরীক্ষা হয়ে যাবে। তাই বাসায় বসে না থেকে আমাদের ভিডিওগুলি মনোযোগ দিয়ে দেখবে এবং পড়াশোনা ঠিকমতো পড়াশোনা করবে। তো আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের সবাইকে ধন্যবাদ।